আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। রাষ্ট্রপতির কাছে শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ফারুকী আজম। আপিল বিভাগের নতুন 4 বিচারপতিকে শপথ পাঠ করালেন প্রধান বিচারপতি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই। ব্রিফিংয়ে হোয়াইট হাউসের মুখপাত্র। ভিত্তিহীন তথ্য ছড়ানোর দাবি, সরকারের ভাগ্য জনগণের হাতে। সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক সহযোগিতায় এখনো বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। কর্মচাঞ্চল্য ফিরছে সব থানায়। পুলিশ কাজে ফেরায় জনমনে স্বস্তি। দীর্ঘদিন বন্ধ থাকার পর চালু হলো রেলপথ। আজ চলছে মেইল লোকাল কমিউটার ট্রেন। প্রথম দিনের যাত্রী সংখ্যা কম, খুশি সবাই। এবং রাজধানীতে একদিনের ব্যবধানে আবারও বাড়তি কাঁচামরিচের দাম। কিছুটা কমে স্থিতিশীল সব সবজি। নওগাঁয় চালের বস্তায় কমেছে 120 টাকা। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। শপথ নিলেন অন্তর্বর্তীকালীন সরকারের আরেক উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সশ্রদ্ধ চিত্তে শপথ করিতেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদে কর্তব্য অকৃত্রিম বিশ্বাস ভীতি বা অনুরাগ বা বিরাগের বশবর্তী না। শপথ পাঠ করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার বিবেচনার জন্য আনিত হইবে কর্তব্য সকাল 11টায় বঙ্গভবনের দরবার হলে তাঁকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ নেয়ার পর নতুন উপদেষ্টাকে অভিবাদন জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্য উপদেষ্টারা আগে শপথ নিলেও দেশের বাইরে থাকায় আজ শপথ নিলেন ফারুকী আজম। এ নিয়ে শপথ নিলেন 17 সদস্যের অন্তর্বর্তীকালীন সরকারের সব উপদেষ্টা। ফারুকী আজম কোন দফতর পাবেন তা আজই জানা যেতে পারে। মহান মুক্তিযুদ্ধে অপারেশন জ্যাকপটে অংশ নেন এই বীর যোদ্ধা। শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 বিচারপতি। তাদের শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। নিযুক্ত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে শপথ নেওয়া 4 জন হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ও বিচারপতি SM ইমদাদুল হক। সকাল 10:45 সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান বিচারপতি তাদের শপথ বাক্য পাঠ করান। এ সময় আপিল বিভাগের বিচারপতি আশফাকুল ইসলাম সহ হাইকোর্ট বিভাগের সব বিচারপতিরা উপস্থিত ছিলেন। এছাড়াও অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট প্রশাসনের কর্মকর্তারাও ছিলেন। এর আগে সোমবার রাতে হাইকোর্টে কর্মরত 4 বিচারপতিকে আপিল বিভাগে নিয়োগ দেন রাষ্ট্রপতি। প্রজ্ঞাপন জারি করে আইন করে মন্ত্রণালয়। পুরোদমে চলছে উচ্চ আদালতের কার্যক্রম। এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন। সরাসরি যাব তার কাছে। 9 দিন পর সুপ্রিম কোর্টের বিচার কাজ স্বাভাবিক হয়েছে। আজকে সকালে আপিল বিভাগে সদ্য নিয়োগ পাওয়া 4 জন বিচারপতি তাকে শপথ পাঠ করিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। আর আজকে হাইকোর্টে 8 থেকে 10টি বেঞ্চ বসেছে। সেই বেঞ্চগুলোতে মামলা শুনানির কার্যক্রম কিন্তু চলছে। আমরা যদি একটু দেখাতে চাই, আজকে একটি মামলার শুনানি হয়েছে। যেই মামলাটি হচ্ছে যে কোটা আন্দোলনের সময় গুলিতে যেই সমস্ত শিশু বাসায় ছিলেন তারা নিহত হয়েছে এবং সেই মামলাটি আজকে আরেকটি কোর্টে দাখিল করা হয়েছে এবং সেই মামলাটির বিষয়ে আগামীকাল শুনানি হবে। তৈমুর আলম খন্দকার, আমি একটু লাইভে আছি, যদি বলতেন সংক্ষেপে যে কি কি বিষয়টা দেশবাসী জানেন যে পয়লা আগস্ট আমি একটা রিট পিটিশন দাখিল করি। রিট পিটিশনের আমার আবেদনটা হলো যে ঘরের ভিতরে থেকে ছাদে খেলতে থাকা অবস্থায়, মায়ের কোলে থাকা অবস্থায়, জানালা বন্ধ করতে অবস্থায়
11 তলার বিল্ডিংয়ের 8 তলায় থাকা অবস্থায় ঘরের ভিতরে শিশুরা কিভাবে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করলো। এটার 3 সদস্য বিশিষ্ট একটা ইনকোয়ারি কমিটি, জুডিশিয়াল ইনকোয়ারি কমিটি এক। দ্বিতীয়ত হইল যে আমি রিট দাখিল করা পর্যন্ত বিভিন্ন পত্রপত্রিকার যে রেফারেন্স তা দিয়ে 9টা শিশুর আমি রেফারেন্স দাখিল করছি এবং আমার আবেদনে এও বলা আছে যে পরবর্তী সময় যেসব শিশুর আমি সন্ধান পাবো সেটাও এটা আমার আবেদন মানে সংযুক্ত। হ্যাঁ, এবং আমি পরবর্তী রিট দাখিল করার পরে আমি একটা পাইছি হেলিকপ্টার দেখতে এসে সুমায়া লুটিয়ে পড়েন সুমায়া, এদেরকেও আমি সাপ্লিমেন্টারি এফিডেভিট করছি এবং পরবর্তী সময়ে যাদেরকে আমি তথ্য পাবো তাদেরকেও সাপ্লিমেন্টারি এফিডেভিট করে আদালতে দাখিল করব। এখন আমি আমার নিবেদনটা হলো প্রত্যেক গার্জিয়ানকে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ প্রদান করতে হবে এবং শুনানি না হওয়া পর্যন্ত প্রত্যেক মানে এই রিটটি এর আগে একটি কোর্টে গিয়েছিলেন, সেটা জমা নেন নাই, আজকে আরেকটি কোর্টে এই রিট নিয়ে আমি মেনশন করছিলাম গত 4 তারিখে এই জনাব বিচারপতি মোস্তফা জামান ইসলামের আদালতে তিনি এটা শুনানি করতে অস্বীকৃতি জানান। পরবর্তী সময়ে আমি জনাব বিচারপতি শেখ হাসান আরিফ সাহেবের আদালতে মেনশন করি, তিনি না তো আমি 4 তারিখে মেনশন করছি 2nd আওয়ারে, তখন এটা আজকের লিস্টে আসছে এবং আজকে যখন শুনানি আমরা করব প্রস্তুত শুনানির তারিখটা আগামীকালকে দিয়েছে, অ্যাটর্নি জেনারেল সাহেব টাইম দিয়েছে, অ্যাটর্নি জেনারেল সময় দিয়েছে, এই জন্য আগামীকাল এ বিষয়ে শুনানি হবে। শুনছিলেন যে সুপ্রিম কোর্টের বিচার কাজ স্বাভাবিক হয়েছে এবং আজকে 8 থেকে 10টি বেঞ্চ বসেছে বিচার কাজ পরিচালনা করার জন্য এবং আপিল বিভাগের সদ্য নিয়োগ পাওয়া 4 জন বিচারপতিও শপথ নিয়েছেন। এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে আফজল হোসেন। সাম্প্রতিক ঘটনায় আহতদের খোঁজ খবর নিয়ে বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শেখাওয়াত হোসেন। সরাসরি যাচ্ছে সেখানে। এটা আমি এখন বলতে পারবো না। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেইটাই হয় দেয়ার বি হ্যাভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। না, সেটা এখন সবাই যোগ দিয়ে দিচ্ছে। আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলেন এখন পর্যন্ত এখন নেই। আজকে কী বার? আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না। এবারে 100% যদি থাকে তা আপনারা দেখছেন তো যে পুলিশ আমার সাথে। সো আমি মনে করি, আমি আবার বলছি, আমি 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 ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনিয়ে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি, আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো। আমি বলেছি অলরেডি, উইল হ্যাভ ফুড উইথ পুলিশ। প্রকাশ্যে আপনার ভিডিওতে দেখলাম উস্কানি দিচ্ছে, প্রকাশ্যে হামলা করতেছে, ছাত্ররা তাদের দিকে বেশি অঙ্গুলি নির্দেশ করেছে। তাদেরকে দিয়ে আপনি তারা অনুতপ্ত হয়ে তাদেরকে আমরা আশ্বস্ত কিভাবে? নো, আপনি শোনেন, একটা সব কিছুর একটা প্রসেস আছে। এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি। আবার যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না। আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে। তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি, আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাগস। আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। এবং আমি এটাও বলতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন। কারণ আমি তো এটার মালিক না, আমি সাইন করতে পারি। এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। আমি আবার বলছি, আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন। হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ, এরপরে আপনাদের সাথে এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি। আবার বলছি, এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর, যেটা আপনার কাছে থাকার কথা না। নিষিদ্ধ বোর কি বাংলা? নিষিদ্ধ বোরের
যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে যার কাছে আছে, আমি বোধহয় বৃহস্পতিবার পর্যন্ত সময় দিয়েছিলাম, 7 দিন সময় তো মনে নেই, আপ টু থার্সডে আপনারা জমা দিন। যদি জমা না দেন, যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে, তাহলে আপনাদেরকে 2 রকমের মিনিমাম আমার জানা মতে, এক যে আপনি নিষিদ্ধ বোর্ড ছিনতাই করেছেন, 2 আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয়ে নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দিন, নিকটস্থ থানায় জমা দিন। আর আমি এটাও বলতে চাই, ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। একাধিক পক্ষ বিজিবি হাসপাতাল পরিদর্শন শেষে ব্রিফ করছেন স্বরাষ্ট্র উপদেষ্টা, আমরা সরাসরি দেখছিলাম সেটি। শেখ হাসিনাকে ক্ষমতা থেকে উৎখাতে যুক্তরাষ্ট্রের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। স্থানীয় সময় সোমবার প্রেস ব্রিফিংয়ে কথা জানান হোয়াইট হাউসের মুখপাত্র কারিন জাঁ-পিয়ের। তিনি বলেন, সরকার পতনে মার্কিন হস্তক্ষেপের অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বাস করে একমাত্র বাংলাদেশের জনগণই তাদের সরকারের ভবিষ্যৎ নির্ধারণ করবে। এর আগে রোববার ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদনে শেখ হাসিনাকে উদ্ধৃত করে বলা হয়, যুক্তরাষ্ট্র তাকে ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে, কারণ তারা বঙ্গোপসাগরে কর্তৃত্ব নিতে সেন্ট মার্টিন দ্বীপের নিয়ন্ত্রণ চায়। এরপরই হোয়াইট হাউস এমন অভিযোগ নাকচ করল। সড়কের মোড়ে মোড়ে ট্রাফিক ব্যবস্থাপনায় যোগ দিয়েছে পুলিশ। সহযোগিতায় আজও মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা কর্মচাঞ্চল্য ফিরেছে সব থানায়। এ নিয়ে বিস্তারিত জানবো এই মুহূর্তে। রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী মেহেদী হাসান এবং সিলেটের জিন্দাবাজারে আছেন সহকর্মী ইকরামুল কবির। সরাসরি শুরুতেই যাব মেহেদীর কাছে। মেহেদী, রাজধানীর সড়ক থেকে আসলে শিক্ষার্থীদের কাছ থেকে দায়িত্ব বুঝে নিল ট্রাফিক পুলিশের সদস্যরা, কারণ আমরা আজ সকাল থেকে দেখেছি, অধিকাংশ সড়কে ঘুরে দেখেছি যে প্রতিটি সড়কে আমরা দেখতে পাচ্ছি ট্রাফিক পুলিশের সদস্য যারা রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছে। বিশেষ করে একটু যদি বলি যে গত প্রায় 1 সপ্তাহ যাবত আমরা যেমনটি দেখছিলাম সড়কে পুলিশ সদস্য নেই, তারা কিন্তু একটি যে কর্মবিরতির ঘোষণা করেছিল সেই দাবিগুলো রয়েছে, সেই দাবিগুলো কিন্তু গতকাল আমরা দেখেছি যে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পর থেকে আমরা দেখেছি যে তারা কিছু কিছু কাজে কিছু কিছু সদস্য গতকাল অংশ নিয়েছিল এবং আজ কিন্তু বেশিরভাগ আমরা যেই পয়েন্টগুলোতে ঘুরে দেখেছি সেই পয়েন্টগুলোতে আমরা দেখেছি যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। তো বলা চলে যে সকল সদস্যরাই কাজে যোগ দিয়েছেন, এমনটাই কিন্তু আমাদের জানিয়েছেন। তবে পুলিশ সদস্যের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে আসলে শিক্ষার্থী যারা রয়েছেন এবং স্বেচ্ছাসেবী সংগঠনের যারা রয়েছেন তারাও কিন্তু কাজ করছেন এবং প্রতিটি আসলে পয়েন্টেই পুলিশ সদস্যদের উপস্থিতি এবং সাধারণ মানুষজনকে যে সতর্ক করার, সচেতন করার যে কার্যক্রম আমরা দেখেছিলাম সেটি কিন্তু আজও চলমান। যদিও বেশিরভাগ সাধারণ মানুষ যারা রয়েছেন তারা কিন্তু আসলে সচেতন, এখনও কিন্তু পুরোপুরি সচেতন নয় এবং রাস্তা পারাপারের ক্ষেত্রে, ফুটপাত ব্যবহারের ক্ষেত্রে সকল দিক বিবেচনা করেই কিন্তু তাদেরকে আমরা দেখেছি আজকেও সচেতন করতে। এর বাইরেও একটু জানিয়ে রাখি যে আজও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো রয়েছে, তারাও কিন্তু পুলিশকে সহায়তা করছে এবং পুলিশের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য যে সংস্থাগুলো রয়েছে সেই সংস্থা যারা রয়েছে, বিশেষ করে আনসার সদস্য এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরাও কিন্তু আজ সড়কে পুলিশের সাথে দায়িত্ব পালন করছে এবং সব মিলিয়ে বলা চলে যে সড়ক কিন্তু, এই রাজধানীর সড়ক কিন্তু তার চিরচেনা রূপে আবারও ফিরেছে। তো এই ছিল রাজধানীর কারওয়ান বাজার থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই বিষয়ে আরও খবরাখবর জানাতে সিলেটে রয়েছেন আমাদের সহকর্মী ইকরাম, সরাসরি যাব সেখানে। আমি এই মুহূর্তে আছি সিলেট নগরীর একেবারে কেন্দ্রস্থল জিন্দাবাজার পয়েন্টে। এই পয়েন্ট সহ প্রত্যেকটি পয়েন্টে অত্যন্ত সুশৃঙ্খলভাবে ট্রাফিক ব্যবস্থা চালু রয়েছে এবং গতকালকে থেকে ট্রাফিক পুলিশরা কাজে যোগ দিয়েছে। তার পাশাপাশি বিএনসিসি, স্কাউট, রোভার স্কাউট এবং শিক্ষার্থীরা প্রত্যেকটি পয়েন্টে তারা এই যে যানজট মুক্ত সিলেট নগরী এবং যে ট্রাফিক ব্যবস্থা সেই ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি যে স্কাউট, রোভার স্কাউট, সাধারণ যারা শিক্ষার্থী রয়েছে প্রত্যেকটি পয়েন্ট, বন্দরবাজার, এই জিন্দাবাজার পয়েন্ট, সামনে চৌহাট্টা পয়েন্ট, ডিকাবাই বাজার পয়েন্ট, আম্বরখানা পয়েন্ট, শিবগঞ্জ পয়েন্ট, অন্যদিকে সুবিদ বাজার পয়েন্ট কিংবা হাউজিং এস্টেটের মুখে প্রত্যেক জায়গায় আমরা দেখেছি ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা এসে তাদের যেই ট্রাফিক ব্যবস্থা সেই ট্রাফিক ব্যবস্থায় নিয়োজিত হয়েছেন এবং যারা মোটরসাইকেল আরোহী আছে তাদেরকে
হ্যামলেট পড়ার জন্য তারা বলছেন এবং অন্যান্য যারা যেই লাইনে চলাচল করবে তারা যেন সেই লাইনে সেই যানবাহনগুলো সেই লাইনে চলাচল করে সেই ব্যবস্থা তারা নিয়েছেন এবং 5-6 দিন ধরে শিক্ষার্থীরা একেবারে রাস্তায় রয়েছে এবং এতে করে যারা সাধারণ যাত্রীরা আছে নগরবাসীরা আছে প্রত্যেকে কিন্তু বেশ আনন্দ উপভোগ করছে, বেশ খুশি হয়েছে, কারণ কোথাও কোনো যানজট নেই, কোথাও কোনো বিশৃঙ্খল পরিবেশ নেই। অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খল পরিবেশে ট্রাফিক পুলিশের পাশাপাশি যে শিক্ষার্থীরা সিলেট নগরী ট্রাফিক ব্যবস্থা চালু রেখেছে তার সবাই প্রশংসা করেছে। মোটামুটি এই ছিল সিলেটের যে শিক্ষার্থী ট্রাফিক পুলিশের পাশাপাশি শিক্ষার্থীরা যে সিলেটের ট্রাফিক ব্যবস্থায় নেমে পড়েছে তার সবশেষ খবর। ট্রাফিক ব্যবস্থাপনার খবর জানাছিলেন সিলেট থেকে ইকরামুল কবির এবং এর আগে রাজধানী থেকে যোগ দিয়েছিলেন মেহেদি হাসান। খুলনায় মেট্রোপলিটন সহ বিভিন্ন থানায় কাজ শুরু করেছে পুলিশ সদস্যরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে নগরীর সোনাডাঙ্গা থানায় আছেন সহকর্মী তানজিম আহমেদ। সরাসরি যাব তার কাছে। স্থবিরতা, সপ্তাহ জুড়ে বিভিন্ন পুলিশ লাইনে 11 দফা দাবিতে বিক্ষোভ। এরপরে দেশের সর্বোচ্চ নীতি নির্ধারণী মহল থেকে তাদের দাবি আদায়ের আশ্বাস, দাবি পূরণের। এরপরে কিন্তু দেশের যে বিভিন্ন থানা রয়েছে সেই থানাগুলোতে কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে। অর্থাৎ খুলনার যে থানাগুলো রয়েছে সেই থানাগুলো আমরা আসলে পরিদর্শন করেছি, বিভিন্ন থানায় খোঁজ নিয়েছি। সেখানে যে দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রম ছিল চিরচেনা সেই রূপটিতে আসলে ফিরতে শুরু করেছে পুলিশের যারা সদস্য রয়েছেন তারা, এবং থানাগুলোতে যে কার্যক্রম সেই কার্যক্রমটি চলছে। সকালে আমরা বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে সাধারণ মানুষের যে বিভিন্ন অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো নিয়ে তারা থানাতে আসতে শুরু করেছেন এবং পুলিশ কিন্তু আসলে তাদের যে চাহিদা ছিল, যে দাবি ছিল পুলিশ হবে জনগণের, সেই জায়গাটি পূরণ করার জন্য কিন্তু আসলে কাজ শুরু করেছেন বলে অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং তারা বলছেন যে প্রতিটি মানুষকে আসলে তারা মানবিক জায়গা থেকেই তারা দেখছেন এবং আইনের মধ্য থেকে যে ধরনের সহযোগিতা সাধারণ মানুষের প্রয়োজন সেই সহযোগিতাগুলো কিন্তু তারা প্রদান করতে শুরু করেছেন। অর্থাৎ সকাল থেকে আমরা এই মুহূর্তে নগরীর সোনাডাঙ্গা থানাতে রয়েছি। এই সোনাডাঙ্গা থানাতে আমরা এসে দেখেছি এখানে কয়েকজন মানুষের সাথে আমাদের কথা হয়েছে যারা নিজেদের ভুক্তভোগী দাবি করেছেন এবং তাদের যে অভিযোগ রয়েছে সেই অভিযোগগুলো থানাতে দিতে এসেছেন। তারা বলছেন কয়েকদিন ধরে যে থানাগুলোর কার্যক্রম বন্ধ ছিল এর ফলে কিন্তু এক ধরনের ভোগান্তি, সেই ভোগান্তিটি আসলে চরম পর্যায়ে পৌঁছে যখন তারা নিজেদের স্বাভাবিক অভিযোগগুলো জানাতে পারছিলেন না এবং বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে তাদের পড়তে হয়েছিল। তো যেহেতু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে পুলিশের বড় একটি ভূমিকা রয়েছে স্থানীয় পর্যায়ে আসলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতের ক্ষেত্রে, যদিও সেই জায়গাটি আসলে শিক্ষার্থীরা পূরণ করে আসছিলেন এবং তারা কিন্তু সেই জায়গায় শিক্ষার্থীদের উপর সন্তোষ প্রকাশ করেছেন যে শিক্ষার্থীরা রয়েছেন। তারা বলছেন শিক্ষার্থীরা যেভাবে আসলে ঢেলে সাজাতে চাচ্ছেন পুরো সেই বিষয়টিকে আসলে পুলিশকে সক্রিয় হতে হবে এবং শিক্ষার্থীদের যে তাদের যে আন্দোলনের যে তাদের দাবিগুলো ছিল সেই জায়গাগুলো যেন পূরণ হয় এবং একই সাথে শিক্ষার্থী, পুলিশ, ছাত্র জনতা সবাই মিলে যেন একটি সুখী বাংলাদেশ গড়তে পারে সেই বিষয়ে কিন্তু বদ্ধপরিকরের কথা জানিয়েছেন খুলনার যে পুলিশ কর্তা রয়েছেন তারা। তো খুলনা থানার যেসব কার্যক্রমগুলো শুরু হয়েছে এবং কার্যক্রমের যে খবর আমার কাছে এই ছিল সর্বশেষ। খুলনা থেকে তানজিম আহমেদ। ছাত্র আন্দোলন ঘিরে সহিংসতায় বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। সকাল থেকেই বিভিন্ন স্টেশন ছেড়ে গেছে লোকাল কমিউটার মেইল ট্রেন। কমলাপুর স্টেশন থেকেও নির্ধারিত সূচি মেনে বিভিন্ন গন্তব্যে ছেড়ে গেছে কয়েকটি ট্রেন, তবে এগুলোতে যাত্রীর সংখ্যা ছিল বেশ কম। আগামী বৃহস্পতিবার থেকে সব ধরনের আন্তনগর ট্রেন যাত্রী পরিবহন করবে বলে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এবার বাণিজ্যের খবর। কমেও যেন কমলো না কাঁচা মরিচের ঝাল। একদিনের ব্যবধানে আবারও বেড়েছে দাম। গতকালের তুলনায় কাঁচা মরিচের দাম কেজিতে 20 থেকে 30 টাকা পর্যন্ত বেড়ে বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকায়। সকালে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় কাঁচা মরিচের দাম বাড়তির দিকে থাকলেও অনেকটা স্থিতিশীল অন্যান্য সবজি ও নিত্যপণ্যের দাম। শিক্ষার্থীদের মনিটরিং ও সিন্ডিকেটেড দৌরাত্ম্য কমা সবজির দামে কিছুটা পরিবর্তন এসেছে। কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে পটল, শসা, ঢেঁড়সের দাম কিছুটা কমেছে পেঁপে, টমেটো, গাজরের দাম। কমতির দিকে থাকা ইলিশের দাম বেড়েছে কেজিতে 100 টাকা। অন্যান্য মাছের দামও চড়া। এদিকে 3 দিন ধরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি 155 থেকে 160 টাকায়। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 ও প্রতি কেজি দেশি মুরগির দাম 500 থেকে 520 টাকা। আগে সিন্ডিকেট ব্যবসা ছিল, এখন সিন্ডিকেট নাই, তার জন্য মুরগির দাম কম
আমরা কম বেচতেছি। মুরগির দাম কমছে কিন্তু কাস্টমার কম। এই সাইজ আপনার বর্তমানে 1600 টাকা কেজি বিক্রি করতেছি, 1 কেজির বেশি। আর আপনার 900 গ্রাম সাইজ এটি বেচতেছি 1400 টাকা কেজি। মাছ যাই হোক মোটামুটি আছে, কিন্তু বাজার তো লোকজনই নাই। একটা উঠে গেছে মানে জিনিসের দাম কমে গেছে, কিন্তু কোনো কিছু জিনিসের দাম কমে নাই। আপনি মুদি দোকানদার কিংবা ওই যে তরকারি দোকানদার, বাইরের যে দোকানদারগুলি, এগুলো কমাই নাই। তুলনামূলক কিছু দু একটা পণ্য একটু কমছে, হ্যাঁ, একবারে যে বেশি পর্যায়ে এরকম কমে নাই। ঢাকেশ্বরী মন্দিরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরাসরি যাচ্ছে সেখানে। বিরোধ করে যে এই রকম একটা ওর রকম একটা, এটা হতে পারে না। তো আমরা সেইখান থেকে এটা এমন রোগ মূলে যেতে হবে। আপনারা যদি বলেন যে আমাদেরকে এইভাবে সংখ্যালঘু হিসেবে ওইটা, এইটা হলো যে মূল সমস্যার থেকে আমরা দূরে সরে যাচ্ছি। আমাদেরকে বলতে হবে আমাদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হবে, সেটা পেলে আমাদের বাক স্বাধীনতা প্রতিষ্ঠিত করতে হবে। এই যেগুলো আছে এগুলো করে আমরা নতুন কিছু আমাদের হিউম্যান রাইটস প্রতিষ্ঠা করতে হবে, মানবিক অধিকার প্রতিষ্ঠিত করতে হবে। আমরা এটাই হলো আমাদের মূল লক্ষ্য। আপনারা যদি টেনে টেনে নিয়ে আসেন আমি অমুক, আমি তমুক, আমি এইটা আবার পুরানো খেলায় চলে গেলেন। এটা আপনাদের ওই স্বীকার করার জন্য যারা বসে আছে তারা এগুলো স্বীকার করবে। আপনারা বলেন যে আমি মানুষ, আমি বাংলাদেশের মানুষ, আমার সাংবিধানিক অধিকার এই আমাকে দিতে হবে। সব সরকারের কাছে এটাই চাইবেন, আর কিচ্ছু চাইবেন না আপনারা। আমরা, আমার সঙ্গে অনেকের পরিচয় আছে, আজকে নতুন পরিচয় নিয়ে আমাকে আজকে দেখেন নি আপনারা। আমরা যখন শুরু করি আমাদের কাজ, গ্রামীণ ব্যাংকের কাজ, আমরা গরিব মেয়েদের নিয়ে কাজ শুরু করছি। এবং কেউ বলছে না মেয়েদের, মুসলমান মেয়ে যাওয়া যাবে না। ভাই যে ধর্মেরই হোক, তার টাকার দরকার আছে, তারা টাকা দিলে সে 2টা মুরগি কিনবে, ডিম পারবে, 2টা খেতে পারবে। পাশের পাড়া হলো হিন্দু পাড়া, তো বলছে আপনি হিন্দু পাড়ায় যাবেন? মানে না, কেউ তো যায় না হিন্দু পাড়ায়, আপনি কেন যাবেন? আমি তো হিন্দু পাড়ার জন্য আসলে মুসলমান পাড়ার জন্য, গরিব মেয়ের জন্য এসছি। আপনি শুনবেন না আমাদের ইতিহাসে, গ্রামীণ ব্যাংকের ইতিহাসে, যে আমরা এটা হিন্দু পাড়া বলে বাদ দিয়ে গেছি, ও মুসলমান পাড়াতে যাবে, হয় নাই কোনোদিন। একসঙ্গে গেছি, একভাবে গেছি। বরং ওরা বলছে যে মুসলমান আসছে, আমাদের কি করতে হবে, কি একটু দূরে থাকতে হবে। ভাই আমাদের জন্য দূরে থাকতে হবে না। আপনার সঙ্গে যে কথা, এটা কথাবার্তা সোজাসুজি, মুসলমান মেয়েদেরও কথা বলছি, ওদেরও বলছি। ভাই আপনি ঘুমটা দিয়ে যাইয়েন না, আমাদের কথাটা শোনে, একই কথা। এই যে এটা তার অধিকারটাকে প্রতিষ্ঠিত করে। আমাদের এই মূল কাজটার মধ্যে যেতে হবে। আপনাদের নেহাত সুনির্বন্ধ অনুরোধ, আপনারা ওই বিভিন্ন ইয়েতে চলে যান না, ক্ষোভের মধ্যে চলে যান না। এই ক্ষোভ হলে এই ক্ষোভের মধ্যে মারামারি কারাগারি লেগে যাবে। একত্রে আসুন, এক আইন, যে আমাদের আইনের অধিকার দিতে হবে। আজকে যেটা বললেন যে আমরা আইনের অধিকার পাই না, আমাদের বিচার হয়, এটাই হলো আসল জিনিস। বিচার ব্যবস্থা আমাদের দিকে তাকায় না, পুলিশ আমাদের দিকে তাকায় না, কিছুই আমাদের দিকে তাকায় না। কারণ আমি অধিকারটা প্রতিষ্ঠা করতে পারি না, আমাদের নীতিটা আমরা প্রতিষ্ঠা করতে পারি। আমরা যে প্রাতিষ্ঠানিক আয়োজন করেছি এটা বায়াস একটা। আপনি যত কিছু বলেন, ওই একটা ক্ষোভ করতে আরম্ভ করবেন, তারা মজা পেয়ে যাবে। ওই মজার খেলাতে আমাদেরকে নিয়ে যাবেন না। আমরা এসেছি যে এক মানুষ, এক অধিকার, এর মধ্যে কোনো পার্থক্য করা যাবে না। আমাদেরকে একটু সাহায্য করেন আপনারা, ধৈর্য ধরেন, করতে পারলাম কি পারলাম না সেটা পরে বিচার করেন। যদি না পারি আমাদেরকে দোষ দিলেন, এটাই হলো বিষয়। ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ স্যার। ঢাকেশ্বরী মন্দিরে বক্তব্য রাখছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা সরাসরি ছিলাম সেখানে। খবর, টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে 2 টেস্ট খেলতে পাকিস্তানের লাহোরে পৌঁছেছে বাংলাদেশ পুরুষ ক্রিকেট দল। সোমবার দুপুরে দেশ থেকে ওড়াল দেয় শান্ত নেতৃত্বাধীন বাংলাদেশ দল। নির্ধারিত সময়ে 5 দিন আগে পাকিস্তান গেল টিম টাইগার। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আগামী 14, 15 ও 16 অগাস্ট অনুশীলন করবেন শান্তরা। এই ছিল সময় সংবাদের, সঙ্গে থাকুন সময়ের।